সেলাই মেশিন চালিয়ে প্রতিদিন কিভাবে 500 টাকা সঞ্চয় করা যায়, অর্থাৎ 500 টাকা ইনকাম করা যায় একদম মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে, সেই বিষয়ে আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব। কারণ কি বলো তো, আমরা সবাই কম বেশি গৃহিণীরা কিছু না কিছু কাজের মধ্যে থেকে থাকি। তো সেই কাজটা আমাদেরকে আগে ভাবতে হবে যে কোন কাজে থাকলে আমরা প্রফিটটা বেশি পাবো। অনেকেই থাকে দেখবে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু সে অনুযায়ী প্রফিট পায় না। তো আমাদেরকে ভাবতে হবে যে কোন কাজে খরচ কম আছে অথচ প্রফিট অনেকটা বেশি, আর আমরা একদম বাড়িতে বসে কাজটা করতে পারবো। কি বলো তো, গৃহিণীদের আমাদের কিন্তু প্রত্যেককেই সংসার সামলাতে হয়। আর সংসারে বিশেষ করে দেখবে যদি বয়স্ক কেউ থাকে বা ছোট বাচ্চা থাকে, তাদের পিছনে কিন্তু আমাদেরকে অনেকটা সময় দিতে হয়, যেটার পরে আমরা কিন্তু বাইরে বেরিয়ে কখনোই কোনো কাজ আমরা কিন্তু করতে পারি না। কিন্তু বাড়িতে থেকে যদি আমরা সুযোগ পাই কোনো কাজের, সেটা কিন্তু আমাদের জন্য মন্দ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলুন আপনাদের সাথে আলোচনা করি যে কিভাবে সেলাই মেশিন চালিয়ে আপনারা 500 টাকা রোজগার করবেন। কথাটা শুনে হয়তো অনেকের মনে হচ্ছে ভীষণ টাফ। সত্যিই টাফ। আজকালকার দিনে 500 টাকা ইনকাম করা অনেক টাফ। আবার যদি এটাকে আপনি খুব সহজ করে দেখেন বা আপনার কাজের মান খুব ভালো হয়, আপনার বিহেভিয়ার খুব ভালো হয়, সেখানে দেখবেন এইটা কিন্তু খুবই একদম ইজি ব্যাপার। কি বলো তো, প্রথম যখন ব্যবসা শুরু করবে কখনোই প্রচুর লাভ নিয়ে কাজ করা উচিত নয়। একটা সময় কিন্তু আমি সেলাই মেশিন চালিয়ে প্রচুর টাকা রোজগার করেছি বা প্রচুর কিছু করেছি, সেগুলো একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখবে কম বেশি কিন্তু সবাই চুড়িদার পরে, আর চুড়িদার দেবে সুতির চুড়িদার যদি আমরা বানিয়ে নিই না, বেশ চুড়িদারটা দেখতে ভালো লাগে। আর তার সাথে কি বলো তো, খুব সুন্দর একটা ফিটিংস হয়, যেটা আমরা কিন্তু যদি ফ্রি সাইজ কিনি সেখানে কিন্তু আমার আসে না। তো তোমরা যদি কোনো জায়গা থেকে পিস নিয়ে আসো, বিশেষ করে যদি বড় বাজার যাও, এখানে কিন্তু অনেক কম দামে তুমি সুন্দর সুন্দর সুতির একদম ছাপা পিস পেয়ে যাবে। তো সেখান থেকে ওই পিসগুলো যদি নিয়ে এসে তোমার সামান্য একটু লাভ রেখে, খুব বেশি নয়, একদম সামান্য লাভ রেখে যদি তুমি ওই চুড়িদারগুলো বানিয়ে বিক্রি করো, তুমি তোমার মতো করে কিন্তু বিভিন্ন সাইজের বানিয়েও রাখতে পারো, বা কেউ এলে তুমি তার সাইজ মতো বানিয়ে দিতে পারো। প্রথমে তো তোমাকে কেউ চিনবে না, প্রথমে কিন্তু তোমাকে পিস কিনে এনে একটা মোটামুটি তোমাকে 34, 40, 38 এরকম বেশ কয়েকটা মাপের তৈরি করে রাখতে হবে। একটা এরকম হলে মিনিমাম কত হতে পারে, তুমি যেহেতু সেলাই করছো তো সেলাই সম্পর্কে তোমার আইডিয়া আছে, তো এরকম একটা রোগা মোটা সবার জন্য বিভিন্ন সাইজের কিন্তু বানাতে হবে কয়েকটি করে। আর কি বলো তো, সেগুলোতে সুন্দর কিছু ডিজাইন দেবে। কারণ আমরা দেখো চুড়িদার দোকানে গেলেও পেয়ে যাব, তাহলে তোমার কাছে কেন কেউ নেবে, কী জন্য কিনতে আসবে? একটা চুড়িদার ধরো সুতির একটা 3 পিস দোকানেও কিন্তু 450, 500 টাকায় পাওয়া যাবে। তাহলে তুমিও সেই জিনিসটা 450, 500তেই দেবে, তুমি কিন্তু তার থেকে বেশি করবে না। তাহলে তোমার কাছে কেন আসবে? আসবে তোমার হাতের কাজ দেখে। তুমি তার মধ্যে একটু সুন্দর ডিজাইন করে দেবে। নাইটির পিস তুললে, নাইটিও দেখো এমনি প্লেন পাওয়া যায়, তুমি কী করলে বলো তো, গোল গলা বিশেষত নাইটি হয়, তুমি নাইটিগুলোতে একটু চৌকো গলা করবে, যেটা দেখতে সুন্দর থাকে। একটু পকেট করে দিলে, একটা ফিতে করে দিলে পিছনে, এগুলো না দেখবে একটু মানুষকে আকর্ষণ করে। যে এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা দোকানে যাই না, পাই না। একটা 250 টাকা দিয়ে নাইটি কিনলাম, সেখানে কিন্তু পাই না। কি বলো তো, এখানে তোমার পরিশ্রমটা একটু বেশি হবে, তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু পরিশ্রম করতে হলেও তোমার কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট বিক্রি হবে। তুমি যে জিনিসগুলো বানাচ্ছো প্রথম হয়তো হবে না, সবসময়তেই বলে থাকি একদিনে কিছু হয় না। তো এগুলো যখন তুমি করতে থাকবে না, দেখবে তোমার কাছ থেকে মানুষ নিতে আসবে। যে একই দামে যখন আমি একটু সুন্দর ডিজাইন পাবো, একটু অন্যরকম কিছু পাবো, তারপর ধরো তোমার কাছে যখন কাস্টমার আসবে, তখন তাদেরও কিছু ডিম্যান্ড থাকবে। সেই ডিম্যান্ডগুলো তুমি যদি পূরণ করে দাও, তখন দেখবে ওই জিনিসগুলো তোমার কাছেই লোক কিনতে থাকবে। তারপরে যখন এভাবে তোমার ব্যবসাটা রানিং হয়ে যাবে, তখন তুমি যদি কিন্তু এতে 20-50 টাকা বেশি নাও, তখন কেউ কিন্তু বলবে না যে আমি রেডিমেডটা কিনবো, কারণ তোমার জিনিসে ইউজ করেছে, দেখেছে কতটা ভালো, কতটা টিকসই। তো সেটা দেখার পরে কিন্তু আর কেউ বাজার থেকে এমনি রেডিমেড কিনবে না, তখন কিন্তু তোমার কাছে এই বানানো জিনিসগুলোই মানুষ নিতে আসবে, আর তখন তুমি একটা লাভের অঙ্ক বেশি পাবে। আর চুড়িদারের ক্ষেত্রেও কিন্তু সেম, চুড়িদারও তোমাকে কিন্তু বিভিন্নভাবে বানাতে হবে।
দেখবে আমরা যদি একটা সুতির 3 পিস কিনি, সেখানে যে আমরা পাজামাটা নিই, পাজামাটার কিন্তু মানে ঘেরটা খুব একটা বেশি থাকে না, অল্প 2-4টে প্লিট দিয়ে দেখবে দিয়ে দেয়, এরকমই বিশেষত করে। কিন্তু তুমি যদি এখানে প্লিটগুলো একটু বেশি দাও, একটু ছোটো ছোটো প্লিট দাও, ওখানে দেখবে প্লিট রেডিমেডে যেরকম কাজ হয় আর কি, বড় বড় করে প্লিট থাকে, যে প্লিটগুলো দেখতে ভালো লাগে না, তুমি যদি একটু ছোটো ছোটোর মধ্যে দাও। আর ওই যে বলছি চুড়িদারটা মানে ওপরের যে কামিজটা হয়, কামিজটা যদি একটু অন্যরকম ইউনিক কিছু ডিজাইন করো, দেখবে তখন কিন্তু এগুলোই মানুষ পছন্দ করবে। কাপড়ের ওপরেই ডিজাইন করবে, তোমাকে বাইরে থেকে কোনো লেস বা কোনো কিছু কিনতে হবে না। কী বলো তো, ওগুলো কিনতে গেলে তোমার কিন্তু অনেকটা খরচ পড়বে, তার জন্য তোমাকে কাপড়েরই দেখবে সুন্দর সুন্দর তুমি ডিজাইন বানাতে পারবে। বারবার বলছি সময় কিন্তু বেশি লাগবে, একটু সময়টা বেশি লাগবে, লাগলেও কি বলো তো, তোমার তো এখানে উপকার, তুমি তো বেনিফিট পাবে, তাই না? আমরা যদি কিছু করতে চাই, উন্নতি করতে চাই, তখন আমাকে কিন্তু প্রথমের দিকে অনেকটা হার্ডওয়ার্ক করতে হয়। একটা জিনিস প্রতিদিন 500 টাকা রোজগার কিন্তু খুব সহজ ব্যাপার নয়, আবার বলছি কি খুবই সহজ যদি আমি একটু চেষ্টা করি। দেখো, আমরা অনেকটা সময়ই আমাদের কিন্তু রান্নাবান্না বা বাচ্চা সামলানোতে খুব একটা বেশি সময় যায় না। অনেকটা সময় দেখবে আমরা পাড়ার এখানে ওখানে বসে মানুষের সমালোচনা করে বেশিরভাগ মানুষ অনেক সময় নষ্ট করে ফেলো, যে আমরা কিন্তু আমাদের সময়ের মূল্য দিতে জানি না অনেকেই। যারাই মূল্য দিতে জানি না তারাই কিন্তু এই 2026-এ গরিব। মানুষ বলে যে আমরা গরিব, গরিব কেউ এমনি হয় না। আমি যেই টাইমটা পরিশ্রম করছি, তুমি সেই টাইমটাই পাড়াতে 5 জনের সাথে বসে আড্ডা দিয়ে 5টা মানুষের সমালোচনা করছো, তাহলে তুমি গরিব হবে না তো কি আমি গরিব হব? বড়লোক হতে গেলে, জীবনে উন্নতি করতে গেলে নিজেকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে, আর সমালোচনা ছেড়ে দিয়ে নিজের কাজে মন দিতে হবে। সমালোচনা জিনিসটার মধ্যে থাকা চলবে না, তাহলে কিন্তু তুমি কখনোই উন্নতি করতে পারবে না, কারণ তোমার সময় তো সেখানে দিয়ে দিচ্ছ, তুমি তোমার কাজে কোথায় সময় দিচ্ছ? আর আজকালকার দিনে দেখবে এই সব মানুষের কিন্তু অভাব একদমই নেই। তাই বলবো তোমরা একটু পরিশ্রম করো। আর সেলাই থেকে আমি বলছি প্রচুর টাকা আমি একটা সময় রোজগার করেছি, এখন হয়তো আপাতত আমি কিছুদিন বন্ধ রেখেছি, আবার আমি এই সেলাইটা নিয়ে এগিয়ে যাব। তো তাই তোমাদেরকে বলবো তোমরা সেলাই থেকে কিন্তু প্রচুর টাকা রোজগার করতে পারবে যদি একটু বুদ্ধি খাটাও। কারণ নাইটিতেও একটা নাইটির দাম ধরো 200 টাকা, তুমি কিন্তু 200 টাকার মধ্যে একটা পিস কিনে সুন্দরভাবে একটা নাইটি বানিয়েও দিতে পারবে। আর সেখানে দেখবে তোমার জিনিসের চাহিদা বাড়বে, তুমি যখন তোমার কাজটা বেটার দেবে না, তখন দেখবে তোমার কিন্তু জিনিসের চাহিদা বাড়বে। এভাবে প্রতিদিন 500 কেন, প্রতিদিন তুমি 1000-1500 টাকাও রোজগার করবে। যখন তোমার ধরো কাজের চাহিদা বেড়ে গেল, তুমি তখন তোমার কাছে নিজে কাজ করে তুমি কতটা টাকা রোজগার করবে, তাই না? তুমি তোমার কাছে যদি 2টো কারিগর রেখে দাও, তুমি কারোকে নিজে কাজ শিখিয়ে তাদেরকে যদি তোমার কাছে রাখো, তো সেখান থেকেও তুমি তাদের থেকেও কিছুটা কিন্তু আর্নিং করতে পারবে, যেখানে তোমাকে কিন্তু পয়সার দিকে আর ফিরে তাকাতে হবে না, আমি গরিব এই জিনিসটা তোমাকে আর লোকের কাছে বলতে হবে না। তখন মানে তুমি নিজেই, তোমার তো একটা ইনকাম আছে, তার সাথে তুমি যাদেরকে কাজ দিচ্ছ তারাও একটা কাজ পেলো, তার সাথে সাথে তাদের থেকেও কিন্তু তুমি কিছুটা আর্নিং করতে পারলে। তো বলবো এইভাবে এগিয়ে সবাই মানে শুরু করো, দেখবে এইভাবে কিন্তু একদিন এগিয়ে যেতে পারবে। এই কাজ থেকে মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকাও সঞ্চয় করছে, যারা বড় একটা বিজনেসম্যান হয়ে যায়। এই জিরো থেকেই তো মানুষ হিরো হয় না, তুমি যখন এই ছোট্ট ছোট্ট ধাপগুলো এগিয়ে গিয়ে একটা সময় শীর্ষে পৌঁছে যাবে, তুমি কিন্তু তখন এখান থেকে লক্ষ টাকাও সঞ্চয় করতে পারবে। তো চলো তোমাদের সাথে একটু গল্প করি, আজকে কি কি কাজ করলাম সেগুলো তো তোমরা দেখলে। আর তারপর দেখো না, আমাদের বাড়ির পিছনের একটা গাছ আছে, তো গাছটাতে এত পরিমাণে আম হয়েছে, আমি হঠাৎ করে বাইরের দিকে গিয়ে দেখি পুরো তলা বিছিয়ে আম পড়ে আছে। প্রথমে সন্দেহ হলো আমগুলো কি নষ্ট হয়ে গেছে, এভাবে পড়ে আছে, কেউ খায় না কুড়ায় না, একটু যেমন সন্দেহ হলো। তো তারপরে যখন একটা আম কুড়িয়ে এনে আমি কেটে দেখলাম, আমটা বেশ সুন্দর দেখতে, তো তোমরা দেখলেই কতটা ভালো, যেমন দেখতে সুন্দর কিন্তু খেতেও সেরকম বেশ সুন্দর। তো এটা দেখার পর আমি ভাবলাম তাহলে আমগুলো কুড়িয়ে নিয়ে আসা যাক। তো আমি আর বেটু দুজনে মিলে, আমি যখন যাচ্ছি ও জেদ করছে যে যাবে, তারপরে বেটুকেও নিয়ে গেলাম, আমরা দুজনে মিলে কিন্তু প্রচুর আম কুড়িয়েছি। আর তোমরা তো দেখলে যে ও কত মজা করে আম কুড়াচ্ছে, যেহেতু বাইরে থাকে একটা ঘরের মধ্যে বন্দি, তো এই সমস্ত জিনিসগুলো তো ও পায় না, তো এগুলো পেয়ে কিন্তু ও আজকে ভীষণ খুশি। আর কি বলো তো, এ থেকে না আমাদেরও কিছু ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল, যখন আমরা ছোট ছিলাম, যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি, তো এই জিনিসগুলো আমাদের মধ্যে খুব হতো। তখন প্রচুর আম, জাম, খেজুর এই টাইপের জিনিস কিন্তু প্রচুর আমরা কুড়িয়েছি।
আর তো আজকে যখন গেলাম না, সেই পুরনো দিনের কথা মনে পড়লো। আর বেটুও খুব আনন্দ করেছে কিন্তু আজকে। আর আজকে আমাদের রান্না হয়েছে পোলাও, কারণ আগের দিন থেকে ও খুব জেদ করছিল যে পোলাও খাবো, অনেক দিন পোলাও খাওয়া হয়নি। যেহেতু আমাদের এ বাড়িতে খুব একটা কেউ এইসব পোলাও বিরিয়ানিটা পছন্দ করেনি, যেই কারণে এটা খুব কমই হয় বলতে পারো, খুব অনুষ্ঠান ছাড়া হয় না। তো ওর ডিম্যান্ড ছিল, মা অনেক দিন পোলাও খাওয়া হয়নি, আমাকে পোলাও বানিয়ে দাও। তাই ওর জন্য অল্প একটু পোলাও বানানো হয়েছে, আর তার সাথে ছিল মাটন কষা, আর এখানে একটু আম কেটে নিয়েছি। আর লাস্টে শসাটা কাটা হয়েছিল, সেটার ক্যামেরাবন্দি করে তোমাদের দেখানো হয়নি। অল্পই করা হয়েছিল, বাড়ির সবার জন্য কিন্তু সাদা ভাত হয়েছিল, আর পোলাওটা ওর জন্য হয়েছিল। আর ওর সাথে সাথে কিন্তু আমিও পোলাও খেতে খুব ভালোবাসি, সেই জন্য আমরা দুজনে নিয়েছি, আরও অল্প একটু রয়ে গেছে। আসলে কি বলো তো, অত একদমই অল্প করে তো আর রান্না করা যায় না, কারণ অতটা আন্দাজ হয় না, তাই একটু বেশি হয়ে গেছে। তো ওর এত ভালো লেগেছিল যে রাত্রেও কিন্তু ও পোলাওটাই খেয়েছিল। তো চলো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিই, আর এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। আর আজকের এই টিপসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আবার একটা সুন্দর টিপসের ভিডিও।